এইখানটা মাথায় রাখবে। তাহলে আমরা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলে অক্সালো অ্যাসিটেট আর অ্যাসিটাইল কোয়ে রিঅ্যাকশন করে সাইট্রেট তৈরি হলো, কিন্তু কোন এনজাইমের হেল্প নিয়ে, এটা মেডিকেলের কোশ্চেন এলো। দ্যাট ইজ দ্য সাইট্রেট সিনথেস। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। অ্যান্ড এ মলিকুল অফ সিও রিলিজ করলো। দেখো আমি তোমাকে এই রিঅ্যাকশনে দেখতে পাচ্ছি, এটা আমি যে তোমাকে এই যে এটা শেয়ার করছি না, এইটা তোমরা খাতায় ঢুকে নেবে। এটা হচ্ছে খুব ইজি করে দেওয়া আছে, দেখো তোমাদের হেল্প হবে এই জায়গাটা। মানে এনসিআরটি বইয়ের ছবিটা খুব একটা মানে কি বলতো, মানে প্যারাগ্রাফে লেখা আছে, কিন্তু ছবি তো এক দেয়া নেই সবকিছু। তারপর সাইট্রেট দেন ইজ আইসোমারাইজ টু আইসোসাইট্রেট। তাহলে সাইট্রেট থেকে কি তৈরি হয়? আইসোসাইট্রেট। এই দুজনকে দেখো, সাইট্রেট এখানে হচ্ছে আইসোসাইট্রেট, কিন্তু তার মাঝে একটা জিনিস তৈরি হয়েছিল, রাইট? সেটা হচ্ছে সিস অ্যাকোনাইটেট। তারপর টু সাকসেসিভ স্টেপস অফ ডিকার্বক্সিলেশন। দেখো আমি আবার এখানে আমি তোমাকে ভালো করে একটা জিনিস বুঝিয়ে দিই। তোমাকে আমি ডিকার্বক্সিলেশন সরি ডিকার্বক্সিলেশন কথাটার মানে কি বলছি এটা ভালো করে বুঝে নাও। CO2 বেরিয়ে যাবে। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইডটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে তুমি খুঁজে বার করে দেখো। দেখো এখানে একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, এখানে একটা নিচের দিকে দেখতে পাচ্ছ এই রিঅ্যাকশনটা, এখানেও কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে। তাহলে কি আলটিমেটলি তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে তোমার ফরমেশন অফ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। তারপর কি তৈরি হয়েছে? সাকসিনাইল কোয়ে। তুমি এই রিঅ্যাকশনে এইখানটা দেখতে পাচ্ছ তো সাকসিনাইল কোয়ে, দেখো এইখানটা সাকসিনাইল কোয়ে তুমি দেখতে পাচ্ছ, রাইট? তারপর কি তৈরি হবে? রিমেইনিং স্টেপ অফ দ্য সাইট্রিক অ্যাসিড সাইকেল, সাকসিনাইল কোয়ে দেন অক্সিডাইজড। অক্সিডাইজড হয়ে কি তৈরি হলো? 2OAA। দেখো আবার সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালেট তৈরি হলো, অক্সালো অ্যাসিটেট তৈরি হলো, কিন্তু তার মধ্যে ইন্টারমিডিয়েট আরো কয়েকটা স্টেপ থাকলো, সাকসিনেট, ফিউমারেট, দেখতে পাচ্ছ এখানে ম্যালেট, এইগুলো কিন্তু ইন্টারমিডিয়েট তৈরি হয়েছিল। ডিউরিং দ্য কনভার্সন অফ সাকসিনাইল কোয়ে টু দ্য সাকসিনিক অ্যাসিড, ওখানে কি হলো? এ মলিকুল মানে একটা মলিকুল কি তৈরি হলো? গুয়ানোসিন ট্রাইফসফেট। এটা মাথা ঢুকিয়ে নাও ভালো করে। এই গুয়ানোসাইন ট্রাইফসফেটটা আলটিমেটলি কি তৈরি করেছে? দেখো এখানে আমি গোল করে দিলাম, যেটা আলটিমেটলি ও এটিপি তৈরি করেছে। দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ার বলে দেওয়া আছে, দিস ইজ এ সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। এটাকে আন্ডারলাইন করো, এটাকে আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলছি। কোনটাকে? যখন সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনেট তৈরি হচ্ছে সেই সময় ফসফোরাইলেশন হচ্ছে। ফসফোরাইলেশন মানে ফসফেট গ্রুপ অ্যাডিশন হওয়া, রাইট? ক্লিয়ার ব্যাপারটা বুঝে এটা নিতে এসেছিল এবার স্যার, বলো। এই কোশ্চেনটা নিতে এসেছিল এবার, একদম এই কোশ্চেনটা নিতে এসেছিল এবার, রাইট, লাস্ট ইয়ার, একদম ঠিক। এবার দেখো তাহলে এই কথাটা কুড়িতে। মাথায় রাখবে, মানে এদের মধ্যে কোনটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন করছে, ভেরি ইম্পর্টেন্ট এটা। কিন্তু in a ডাইরেক্ট ultimate উত্তর হবে। couple of reaction, GTP is converted to GDP with the ultimately simultaneously synthesis of ATP। তাহলে দেখো এই জিটিপিটা আলটিমেটলি আমাদের কি তৈরি করে দেয়? সেটা হচ্ছে এটিপি তৈরি করে দেয়। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু তোমাদের অনেকগুলো কোশ্চেন হওয়ার জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট স্টেপ আমরা দেখলাম। Also there are the 3 points in the cycle where the NAD plus ultimately কিসে কনভার্সন হচ্ছে। দেখো আমরা তিনটে জায়গা তোমার সাইকেলের মধ্যে দেখাতে পারি যেখানে NAD প্লাস থেকে NADH আর H প্লাস কি হচ্ছে? তৈরি হচ্ছে। কিন্তু ওই তিনটে পয়েন্ট কোথায় কোথায় সেটাকে একটু তোমায় ফাইন্ড আউট করতে হবে বাবা। দেখো ভালো করে দেখো, আমি তিনটে পয়েন্ট খুঁজে বার করো এই ছবিটা থেকে। কোথায় কোথায়? দেখো 1 নাম্বার পয়েন্ট, সরি একটা পেজটায় যাই, দাঁড়াও। দেখতে পাচ্ছ কোথায় হচ্ছে? একটু আমাকে দেখাও কোন পয়েন্টগুলো, তোমরা নিজেরা দেখে নাও ভালো করে। একটা হচ্ছে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, আইসোসাইটিক অ্যাসিড থেকে অক্সালোসাকসিনিক অ্যাসিডে। আর একটা কি স্যার কি তৈরি হবে? NAD প্লাস। হ্যাঁ NAD প্লাস থেকে NADH প্লাস H প্লাস। আর একটা কখন তৈরি ও হবে? এটা তৈরি হবে আর একটা হচ্ছে আলফা আলফা কিটোগ্লুটারিক থেকে সাকসিনিক একদম কোয়েতে। একদম, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, আর একবার শেষে একটা তৈরি হবে ম্যালিক অ্যাসিড থেকে, ম্যালিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালোঅ্যাসিটিক রাইট, অ্যাসিড। এইগুলো কিন্তু আমার মেডিকেলের প্রশ্ন।
এইগুলোই হচ্ছে মেডিকেলের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে, কখন তোমার NAD প্লাস থেকে NADH, এইটা তোমায় মাথায় রাখতে হবে। দ্যাট মিনস এই যে আমি ছবিটা তোমার সঙ্গে শেয়ার করছি ক্রেবস সাইকেলের, একদম মুখস্থর মতো মাথায় রাখতে হবে। আর একটা জায়গা তুমি খুঁজে বার করো তো, এইটা আবার বেশি কোশ্চেন আসে জানো তো, যেখানে FADH2 তৈরি হয় কোন স্টেপে তৈরি হয়? সাকসেনিক অ্যাসিড সাকসেনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড। রাইট, দেখো একজন বন্ধু বলছে সাকসানিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, আর কিন্তু ও যদি বলতো সাকসিনেট থেকে ফিউমারেট, ব্যাপারটা কিন্তু একই। স্যার একই হতো, একই হতো স্যার। একদম, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমি তোমাকে কোশ্চেন আসার পজিশন গুলো কিন্তু দেখিয়ে দিলাম। এ দেখো FADH প্লাস থেকে FADH প্লাস, ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই যে টোটাল আমরা ক্রেবস সাইকেলে আমাদের কি লাভ হয় সেটা তো দেখতে হবে। এবারে দেখো এখানে কে পার্টিসিপেট করলো, পাইরুভিক অ্যাসিড করে কি আলটিমেটলি তৈরি করছে 3 কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। কটা NADH তৈরি করছে? 4 NADH। কিন্তু কটা পাইরুভিক অ্যাসিড থেকে? মাইন্ড ইট, এটা মাথায় ঢোকাও। একটা পাইরুভিক অ্যাসিড থেকে। তাহলে তুমি বল দেখি একটা গ্লুকোজ আফটার ক্রেবস সাইকেলে কটা তোমার NADH তৈরি করে? 4টা। 8টা স্যার। 8টা স্যার, এখনো গ্লুকোজ হলে 8টা এখনো হলে 4টে। 8টা স্যার। 8টা। 8টা রাইট, 8টা। একটা গ্লুকোজ থেকে কটা তৈরি হচ্ছে তোমার? আর দুটো পাইরুভিক অ্যাসিড, তাই না? তাহলে আমরা তো একটা পাইরুভিক অ্যাসিড থেকে দেখাচ্ছি। আর একটা গ্লুকোজ থেকে কটা FADH2 তৈরি হয়? দুটো। আমরা এখানে কি দেখাচ্ছি? একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা FADH তৈরি হচ্ছে। আমরা জানি একটা গ্লুকোজ থেকে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, সেই জন্য আমাদের দুটো FADH2 তৈরি হবে। এইখানটা বাবা ভালো করে সবাই বুঝে নাও, এইখানগুলো আমাদের কোশ্চেন আসার NET তে মেন জায়গা। ক্লিয়ার? দেখো, so we have till now seen that glucose has been broken down to release the carbon dioxide. এবার দেখো তোমাদের কথাটাই আমরা মিলিয়ে নিলাম। 8 molecules of NADH plus H plus আর 2 molecules of FADH2 have been synthesized beside just 2 molecules of ATP in TCA cycle. আর একটা আমরা ডাইরেক্ট কি দেখেছিলাম, ওই GTP থেকে যেখানে দেখলাম না GTP তৈরি হচ্ছিল, মানে আলটিমেটলি তো সেটা ATP তৈরি হলো। তাহলে TCA সাইকেলে কটা ATP তৈরি হবে? 24টা। না, আমি ডাইরেক্ট ATP ফর্মে যদি বলি, NADH TCA সাইকেল কটা ATP তৈরি হবে? ডাইরেক্ট দুটো। ডাইরেক্ট মানে ডাইরেক্ট স্যার। দেখো আমরা সাবস্ট্রেট লেভেল দুটো হবে, সাবস্ট্রেট লেভেল দুটো। হ্যাঁ, এই খানগুলোই কিন্তু তোমার NET এর কোশ্চেন, আর অনেক স্টুডেন্টরা এই খানগুলোতেই গুলিয়ে ফেলে। So you may wondering that why we have been discussing the respiration at all, neither oxygen has come into the picture. কিন্তু যখন আমি দেখো তোমাকে রেসপিরেশনের কথা বলি, মানে এটা অক্সিজেনের ইনভলভমেন্ট প্রসেস, অক্সিজেন লাগে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো জায়গায় অক্সিজেনের ইনভলভমেন্ট দেখাতে পাইনি, তাই না? তাহলে অক্সিজেনের ইনভলভমেন্টটা কোথায় লাগে, কখন লাগে? সেটা হচ্ছে এর পরের স্টেপে, যেখানে NADH প্লাস আর FADH2 থেকে আমাদের কি দরকার, আমরা ATP যখন বার করে নিয়ে আসতে চাই তখনই আমাদের অক্সিজেনের ইনভলভমেন্টটা হয়, যেটা হচ্ছে আমাদের EPA সাইকেলের মধ্যে। এটা একটু ভালো করে মাথায় রাখো। দেখো NCERT তার মানে ক্রেবস সাইকেলটা অ্যানারোবিক রেসপিরেশন বলা যেতে পারে তো? বলা যেতে পারে, বিকজ ইট ইজ নো ইনভলভমেন্ট অফ অক্সিজেন। দেখো NCERT বইতে তোমাকে ছবিটা খুব ইজি করে দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে এখানে, এখানে পাইরুভিক অ্যাসিটাইল কোএনজাইমে, সেখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা NADH+ তৈরি হচ্ছে। সব সময় মাথায় রাখবে একটা গ্লুকোজ থেকে অলওয়েজ দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এইখানটা কিন্তু তোমার ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করবে, ভুলে না যাও। এ দেখো, তারপর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটাইল কোয়ে রিঅ্যাকশন করে সাইট্রিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, তারপর সাকসানিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, তারপর আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। স্যার সাকসেনি থেকে তো স্যার ফিউমারিক অ্যাসিড পেয়েছিলাম। হ্যাঁ দেখো, আমি তোমার মাঝে তো অনেক কটাই ইন্টারমিডিয়েট আছে। ইন্টারমিডিয়েট এখানে দেয়নি, ইন্টারমিডিয়েট এনসিটি দেয়নি।
কিন্তু আমি তোমাকে এই নোটটা যখন প্রোভাইড করে দেবো দেখবে ওই ছবিটা আমি তোমাদের দিয়ে রাখবো, যাতে তোমরা খাতায় একটু, কারণ কিন্তু প্যারাগ্রাফে দিয়ে দিয়েছে অনেক কিছু জিনিস, সেই জন্য একটু মাথায় রেখে দেবো আমরা। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে স্যার। এবার আমি তোমাকে বোঝাতে চাইছি যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। দেখো এবার আমাদের একটা জিনিস মাথায় রাখো ভালো করে। আমরা মনে করো সাপোজ আমাদের কাকে নাম দিয়ে একটা এক্সাম্পল দিই, সাপোজ আমাদের একটা এক্সাম্পল দিই আমরা, কাকে দিই, আমাদের অহনাকে দিই। অহনা আমাদের মনে করো ফুচকা খেতে গেছে, ঠিক আছে, ও ফুচকা খেতে গেছে, রাস্তায় গিয়ে ও 10 টাকার একটা ফুচকা খেয়েছে। এবার 10 টাকার ফুচকা খেয়ে ফুচকাওয়ালাকে ও যদি কোনো মনে করো একটা চেক লিখে দেয় 10 টাকার, তাহলে ফুচকাওয়ালা কি করবে? ওকে মারবে নাকি কিছু বলবে? কিছু হারিয়ে দেবে বলবে, স্যার। নেবে না, চেক নেবে না স্যার। একদম তাই তো অহনা, কি ঠিক বলছি? হ্যাঁ স্যার। এবার দেখো ও যে চেক দিল ফুচকাওয়ালাকে, ওর মধ্যে কি টাকা নেই? আছে স্যার, আছে আছে আছে। আছে। ওটা তো কি কন্ডিশনে আছে? হিডেন কন্ডিশনে আছে, হ্যাঁ স্যার। রাইট? তাহলে ওই চেক থেকে টাকা ভাঙাতে গেলে তাহলে আমাদের ফুচকা কাকুকে কোথায় যেতে হবে? ব্যাংকে। ব্যাংকে যেতে হবে। ব্যাংকে। একদম ঠিক, ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যেতে হবে। ঠিক একই ভাবে আমাদের যখন এই ক্রেব সাইকেল হলো, আমরা দুটো চেক পেলাম, একটা এনএডিএইচ এর চেক আর একটা এফএডিএইচ এর চেক। কিন্তু আমাদের আসল দরকার কি? টাকা, মানে এটিপি দরকার আমাদের, তাই তো? তাহলে এই ইটিএস এ কি হবে? এবার ওই এনএডিএইচ বা এফএডিএইচ2 চেকটাকে ভাঙিয়ে আমরা এটিপি তৈরি করে নেব। কারণ আমরা এটিপি লাভ আছে, আমরা এনএডিএইচ2 দিয়ে আমাদের কাজে লাগবে না কিছু। তাহলে তাহলে এখানে আমাদের দুটো জিনিসকে ভাঙাতে হবে, ভাঙিয়ে কি তৈরি করতে হবে? ভাঙিয়ে আমাদের এটিপি তৈরি করতে হবে। তার জন্যই আমাদের এই প্রসেসটা। চলো এবার দেখিনি আমি তোমাকে। তাহলে এই দুটো আমাদের চেক পেয়েছি, একটা হচ্ছে আমাদের এনএডিএইচ এর চেক আর একটা হচ্ছে আমাদের এফএডিএইচ। এদের মধ্যে কোনটা দামি চেক কেউ জানো? কোথা থেকে বেশি টাকা পাবো? NADH plus H। NADH plus H plus থেকে। NADH plus H। NADH2 একটা এনএডিএইচ এর চেক ভাঙালে কটা এটিপি টাকা পাওয়া যায়? 3টে। তিন টাকা। পাওয়া যায়। তিনটে। আর একটা এফএডিএইচ2 চেক ভাঙালে কটা এটিপি পাবো? দুটো। 2 টাকা। 2 টাকা স্যার। 2 টাকা পাবো, রাইট, ভেরি গুড। দেখো দিস ইজ অ্যামাউন্ট when they are oxidized to the electron transport chain। এবার এই চেক থেকে টাকা তখনই ভাঙবে যখন NADH2 and FADH2 ওরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে পার্টিসিপেট করবে। এখানে আমরা নাম থেকে কি বুঝতে পারছি? এখানে ইলেকট্রন গুলো পাস করতে থাকে, আর ওখানে আলটিমেটলি কি হয়? অক্সিজেন আর হাইড্রোজেন নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে H2O তৈরি করে। এটা হচ্ছে একটা মেটাবলিক প্রসেস। কেন বিপাক মেটাবলিক কেন বলছি? এটা আলটিমেটলি সেলের মধ্যে ঘটে, কেমিক্যাল রিঅ্যাকশন। এখানে ইলেকট্রন গুলো ট্রান্সপোর্ট হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হয়? ইনার মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের মধ্যে। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এইখানে আমি এই ছবিটার দিকে এবার চলে আসো, এই ছবিটা ভালোভাবে সবাই কনসেন্ট্রেট করো। আমি ছবিটা একটু বোঝাচ্ছি তোমাকে। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন দেখছি। এইটা হচ্ছে তোমার আউটার মেমব্রেনটা, আর এইটা হচ্ছে ভেতরেরটা ইনার মেমব্রেন। ওর মধ্যে না কিছু প্রোটিন বসে আছে। এখানে দেখো আমরা 1 নাম্বার প্রোটিন, এটা 2 নাম্বার প্রোটিন, এখানে 3 নাম্বার প্রোটিন, এখানে 4 নাম্বার প্রোটিন, এটা একটা মেন প্রোটিন বসে আছে ভাবে। তাহলে আমরা যখন ব্যাংকে গিয়ে কোনো চেক ভাঙাতে যাই তখন কি হয়? ব্যাংকের কোনো লোকের কাছে গিয়ে চেকটা জমা দিতে হয়। এইখানে এইগুলো হচ্ছে একটা কমপ্লেক্স, এটাকে আমি কমপ্লেক্স 1 বলছি। দেখো কমপ্লেক্স 1 এর একটা নাম এনসিইআরটি তে দিয়ে দেওয়া আছে, তার নাম NADH ডিহাইড্রোজিনেজ। এইখানে এসে কি হয়? NADH যে চেকটা পেয়েছি সেটা জমা দিয়ে দিলাম, ও কিসে কনভার্সন হয়ে গেল? NADP প্লাসে কনভার্সন হয়ে গেল। এবার দেখো
এই যে NADH প্লাসে কনভার্সন হলো তখন ইলেকট্রন গুলো ছেড়ে দিল NADH প্লাস থেকে। সেই ইলেকট্রন গুলো এই যে তোমার কমপ্লেক্স 2 সেটা টেক আপ করে নিল, তারপর ও কমপ্লেক্স 3 কে দিল, তারপর এই যে সাইটোক্রোম সি এটা হচ্ছে না মোবাইল ক্যারিয়ার এলিমেন্ট, মানে ও মুভ করতে পারে, ও কাকে দেবে? কমপ্লেক্স 4 কে দেবে। কমপ্লেক্স 4 এবার কি করবে? দেখো দুটো হাইড্রোজেনের সঙ্গে আর দুটো হাফ অক্সিজেন মিলে ওই ইলেকট্রনটাকে ইউজ করে H2O তৈরি হয়ে যাবে। কিন্তু এই প্রসেসে আমাদের তো দরকারটা ছিল তোমার এটিপি। H2 নিয়ে আমরা কি করব? জল খেয়ে তো বাড়ি চলে আসবো না, তাহলে আমাদের এখানে এটিপিটা তৈরি হবে কি করে? দেখো আমি এখানে দুটো মেমব্রেনের মাঝে যে পজিশনে সেখানে আমরা এগুলো গোল গোল কি দেখতে পাচ্ছি গো? এগুলো কি? এগুলো H প্লাস H প্লাস। দেখো যখন এই ইলেকট্রন গুলো পাস করে এই কমপ্লেক্স 1 কমপ্লেক্স 2 বা কমপ্লেক্স 3 থ্রু দিয়ে, তখন হাইড্রোজেন আয়নস গুলো তখন এই পার্ট থেকে এইখানে চলে আসে। কোথায় চলে আসছে? কোথায় এই পজিশনটা কোথায় বলো? কোথায়? ইনার মেমব্রেন ভেতরে বলো, ঠিক বলছো বলো। ইনার মেমব্রেন ভেতরে না, আমি ইনার মেমব্রেন তো দেখালাম না, আমি ভেতরে দেখালাম। ওটা মেইনলি ম্যাট্রিক্স পার্টটাই চলে আসছে না? ম্যাট্রিক্স ওখানে এসে আবার লাভটা কি হবে? আমাদের প্রসেসটা কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের উদ্দেশ্য হচ্ছে এই হাইড্রোজেন গুলোকে টেনে ম্যাট্রিক্সে নিয়ে আসা। ম্যাট্রিক্সে নিয়ে এলে কি হয়? এইখানে এবার আমি তোমাকে এইটার কথা বলছি। দেখো এই জিনিসটা হচ্ছে একটা এনজাইম যার নাম এটিপি সিনথেস, যার ক্ষমতা আছে এডিপির সঙ্গে একটা ফসফেটকে যুক্ত করে দেওয়া। এডিপির সঙ্গে যদি একটা ফসফেট যুক্ত হয় কি তৈরি হবে? এটিপি তৈরি হয়ে যাবে। এডিপির মধ্যে দুটো ফসফেট, এটিপির মধ্যে তিনটে ফসফেট। কিন্তু এই এনজাইমটাকে ঘোরাতে হবে, কাজ করাতে হবে, সেই জন্য দরকার প্রোটন মানে হাইড্রোজেন, যে কি করবে? ওই এনজাইম মানে এটিপি সিনথেস এনজাইমকে ঘোরাবে। ঘোরালে কি হবে? এডিপির সঙ্গে ও ফসফেটকে যুক্ত করে দেবে, তখনই তুমি এটিপি পেয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ব্যাপারটা ক্লিয়ার, ইজি করে বুঝতে হবে তোমাদেরকে। অনেকে এটাকে কমপ্লিকেটেড করে বুঝে নেয়, কোনো দরকার নেই, ইজি করে বোঝো। স্যার এখানে জলের ভূমিকাটা কি বলো? স্যার H প্লাসটা কি করে যায় এটা বলুন তো আরেকবার। H2O যে উৎপন্ন হলো ওটা জলের ভূমিকা H প্লাসটা দুটো কোশ্চেন আমাদের বেরিয়ে এসছে এখান থেকে। এক, এখানে H2 যেটা তৈরি হয় সেটার কি হয়, আর H প্লাসটা কি করে ভেতরে যায়। দেখো ইলেকট্রনটা যখন একজনের থেকে আরেকজনের ট্রান্সফার হতে থাকে তখন এই যে ওই যে একটা মেমব্রেনের মধ্যে পারমিয়েবিলিটি ক্রিয়েট হয়, যার থ্রু দিয়ে হাইড্রোজেন আয়নস গুলো ম্যাট্রিক্সের মধ্যে ঢুকতে পারে। সেকেন্ড কোশ্চেন এসছে আমাদের যেটা H2O, তার কি হবে? এখানে H2O আলটিমেটলি অ্যাজ এ বাই প্রোডাক্ট তৈরি হয়, সেটা সেলের আরো ডিফারেন্ট ফাংশনের জন্য কাজে লাগে, রাইট? এবার আমি তোমাকে 2H প্লাসটা কিভাবে এলো? 2H প্লাস দেখো এই যে 2H মানে যেগুলো H প্লাস গুলো ঢুকছিল ভেতরে, এই যে দুটো H প্লাস যুক্ত হয়ে গেছে, এইগুলোই দুটো হাইড্রোজেন ওর জন্য পার্টিসিপেট করেছে। এবার তোমাকে আরেকটা জিনিস বলি আমি, শোনো। এই নামগুলো বাবা মাথায় রাখো। একটা নাম আমি তোমাকে অলরেডি বলেছি, যেটা হচ্ছে NADH ডিহাইড্রোজিনেস, যেটা কমপ্লেক্স 1 এর কথা। ক্লিয়ার? এবার আমি পরের জনের নাম বলবো, চলো। এবার তোমাকে আমি ইউবিকিউনোন বা ইউবিকিউনোন, এই নামটা ভালো করে মাথায় রাখো। ইউবিকিউনোন তুমি ছবিতেও দেখতে পাচ্ছ। দেখো এই যে ইউবিকিউনোনের কথা বলছি আমি, এক সেকেন্ড, এই যে ইউবিকিউনোন, চলো। Also received the reducing equivalent via the FADH2। দেখো NADH2 চেকটাকে আমরা কোথায় জমা দেবো? কমপ্লেক্স 1 এ। আর FADH2 চেকটাকে কোথায় জমা দেবো? কমপ্লেক্স 2 তে, রাইট? এটা মাথায় ঢোকাও। ছবিটা তো সেটা দেখে নাও, এই যে কমপ্লেক্স 2 দেখতে পাচ্ছি আমরা। তারপর কি হবে? তারপর আমরা দেখতে পাচ্ছি
it is reduce the ubiquinone by ubiquinol is ultimately then oxidized with the transfer of electron to cytochrome C. তারপর আমাদের কি এলো, তোমাকে কমপ্লেক্স 3 তে যেতে হবে ইলেকট্রনটা, কিন্তু কার ভায়া হয়ে গেল সেটা আমরা দেখলাম। কিন্তু এখানে কমপ্লেক্স 3 টার নাম কি সেটা আমাদের নামটা একটুখানি মাথায় রাখো, যার নাম দিলাম আমরা সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। তারপর সাইটোক্রোম সি ওর সাথেই অ্যাটাচমেন্ট হয়ে আছে। সাইটোক্রোম সি এর ছবিটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এই যে এটা সাইটোক্রোম সি। স্মল প্রোটিন অ্যাটাচ টু দ্য আউটার সারফেস, আউটার, দাঁড়াও এক সেকেন্ড, দেখো আউট, এইখানটা কোশ্চেন আসার জায়গা আছে একটা ভালো, অনেকেই তোমরা এইখানটা পারো না বুঝতে। দেখো এই যে আমি সাইটোক্রোম সি এর কথা বলছি, এই প্রোটিনটা ভালো করে যেটা মার্ক করছি ভালোভাবে দেখো, এই প্রোটিনটা কোথায় আছে, একটা স্মল প্রোটিন অ্যাটাচ করে আছে কোথায়, আউটার সারফেস অফ দা ইনার মেমব্রেন। ছবিটা ক্লিয়ার মাথায় রাখো। এটা কি হিসাবে কাজ করে, এটা কি হিসাবে কাজ করে, এটা কাজ করে অ্যাজ এ মোবাইল ক্যারিয়ার। মোবাইল ক্যারিয়ার মানে যে মুভ করতে পারে মেমব্রেনের মধ্যে দিয়ে, এন্ড কি করে এবার ট্রান্সফার করে ইলেকট্রনকে কোথা থেকে কোথায়, যেটা 3 and 4 রাইট, 3 থেকে 4 তে ট্রান্সফার করে। বলছি এই প্যারাগ্রাফটা একবার সাম আপ করে দেবেন? আমি ইজি সাম আপ করে তোমাকে। এটা হচ্ছে কি, আমরা এই 1 কমপ্লেক্স, এটা 2 কমপ্লেক্স, এই 3 কমপ্লেক্স, 4 কমপ্লেক্সে কথা বললাম। এখানে আমরা কি দেখলাম, ইলেকট্রন গুলো এখান থেকে পাস আউট করে গেল। আর এখানে আমি সাইটোক্রোম সি এর একটা স্মল প্রোটিনের কথা বললাম, যেটা ইনার মেমব্রেনের আউটার সারফেসে প্রেজেন্ট আছে, যে ইলেকট্রন গুলোকে ট্রান্সফার করতে হেল্প করে। কোথা থেকে কোথায়, 3 নাম্বার কমপ্লেক্স থেকে। এই যে 3 নাম্বার কমপ্লেক্স, এখান থেকে কোথায় দেখছি আমরা, 4 নাম্বার কমপ্লেক্সে। বুঝে গেল তো? এবার কমপ্লেক্স 4, কমপ্লেক্স 4টাকে নিয়ে একটু কথা বলি। রেফার টু সাইটোক্রোম সি অক্সিডেজ কমপ্লেক্স, এগুলো তো মাথায় রাখো। কিন্তু এর মধ্যে কি আছে, কন্টেনিং সাইটোক্রোম A and A3 and 2 কপার আয়ন। এইখানটা বাবা একদম কোশ্চেন আসার খুব ভালো জায়গা। তোমরা পরে এনইটির কোশ্চেন পেপার খুঁজে দেখবে যখন এনইটি এক্সাম হবে, যে সাইটোক্রোম অক্সিডেজ এটা কমপ্লেক্স 4, তার সঙ্গে কে অ্যাটাচ করা থাকে, তার মধ্যে কপার আয়ন কটা থাকে, দুটো কপার আয়ন। খুব ভালো করে মাথায় রাখবে বাবা, এনসিইআরটি হেভি বই, মানে একদম অনেক সুন্দর এমসিকিউ হতে পারে এখান থেকে। এবার আমি আবার জিনিসটা তোমায় বলছিলাম, দেখো যদি সামারাইজ। হ্যালো স্যার, বলছি স্যার, বলছি দুটো কপার আয়ন কি শুধু ওই সিআরই থাকে? একদম, যেটা তোমার 4 আলটিমেটলি কমপ্লেক্সের মধ্যে এখানে। when the electron pass, না ওটা বললাম না স্যার। বলো কোশ্চেনটা বলো একবার। লেখা আছে দুটি, এই যে লেখা আছে যে দুটি কপার আয়ন সমন্বিত সাইটোক্রোম সি অক্সিডেজ, দুটো কপার আয়ন কি শুধু সিআরই থাকে নাকি? সাইটোক্রোম সি অক্সিডেজেই থাকে, অন্য কারণ নয়, এই কমপ্লেক্স 4 এর সঙ্গে যুক্ত থাকে। বুঝেছো? ওকে, ক্লিয়ার? তাহলে তোমরা সবাই বুঝতে পারছো? ওকে, অলিভিয়া ক্লিয়ার, শুভদীপ, সৌভিক রাইট, সৌমিতা ক্লিয়ার, বুঝতে পারছো তো? ওকে, আকাশ, আমাদের এখন খুব ভালো বন্ধু আছে বিরাট কোহলি, এটা কে গো, খুব ভালো নাম দিয়েছে, জয়েন করেছে, ভেরি গুড। চলো এবার আমরা এই ইলেকট্রন গুলো কি হচ্ছিল, পাস করছিল ফ্রম ওয়ান ক্যারিয়ার টু অ্যানাদার ক্যারিয়ার। মানে কোথা থেকে কোথায় ইলেকট্রন গুলো গেল গো, কমপ্লেক্স 1 থেকে, আগের পেজে চলে যাই, কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স কত অবধি, 4 অবধি, 4। সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের থ্রু দিয়ে দেখলাম আমরা। তোমাকে ইজি করে বোঝাতে পারছি তো? কিন্তু এবার আমি বলতে চাইছি, এবার আমি কমপ্লেক্স 5টার নাম বলি। চলো, তুমি কমপ্লেক্স 5 হচ্ছে এইখানটা, এই যে 5, এটাকে আমি লিখে দিলাম। এই যে কমপ্লেক্স 5 বলছি, এর নাম হচ্ছে কি নাম, নাও শুধু পরের পেজে চলে যায়, সেটা হচ্ছে তোমার এটিপি সিনথেস। এই এনজাইমটা কি করে, এটিপি প্রোডাকশনে হেল্প করে, এটিপি প্রোডাকশনে হেল্প করে, ভেরি ইম্পর্টেন্ট। কি করে এটিপি তৈরি হয়,
এডিপির সঙ্গে ADP এর সাথে একটা inorganic ফসফেট যুক্ত হয়ে phosphate যায়। যুক্ত হয়ে, right? The number of ATP molecules synthesized depend on the nature of electron donor. এই যে ইলেকট্রন ডোনার মানে কি, আমাদের তো দুজন আছে এখানে, NADH আর FADH। এই যে তোমরা একটু আগে বলছিলে না, এই যে NADH গিভ কটা গিভ করে, গিভ রাইজ টু 3 molecules of ATP। এখানটা আন্ডারলাইন করো। আর একটা মলিকুল FADH কটা মলিকুল ATP তৈরি করে? molecule of ATP তৈরি করে। 2 molecule একদম মাথায় রাখো ভালো করে। So although the aerobic process of respiration takes place only in the presence of oxygen, দেখো অক্সিজেন যদি না এখানে থাকে তাহলে এই প্রসেসটা যেন কমপ্লিটই হবে না। ইলেকট্রন গুলো মাঝখানে গিয়ে হাওয়া হয়ে যাবে নাকি, কোথায় যাবে? সেই জন্য অক্সিজেন এখানে দরকার। The role of oxygen is limited to the terminal stage। এখানটা কোশ্চেন আসছে এনইডিতে, এই অক্সিজেনের রোলটা কোথায় আছে? অনলি টার্মিনাল স্টেজে, সব স্টেজে নয়। কিন্তু তাই জন্য প্রান্তীয় শ্বসন বলছে। একদম একদম। আর so it is called the very important oxygen, ultimately the presence of oxygen is very vital. They ultimately drives the whole process by removing the hydrogen from the system। এই যে অক্সিজেন যদি না আলটিমেটলি পার্টিসিপেট করতো তাহলে হাইড্রোজেন গুলো ভেতরে ম্যাট্রিক্সের মধ্যে আসতেই পারতো না। সো অক্সিজেন এখানে কি ফাংশন করে, এটা আমাদের মেডিকেলের কোশ্চেন পড়ছি আমরা। অক্সিজেন এখানে ফাংশন করে অ্যাজ দ্য ফাইনাল হাইড্রোজেন অ্যাকসেপ্টার। মাথায় রাখবে খুব ভালো করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে কে তোমার ফাইনালি হাইড্রোজেন অ্যাকসেপ্টার হয়, যেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন মনে রাখতে পারবে। Unlike the photophosphorylation where it is the light energy that is utilized for the production of proton gradient required for the phosphorylation। দেখো ফটোসিনথেসিস প্রসেসেও কিন্তু এই ধরনের প্রসেসটা হয় গো, ওখানেও তো এটিপি তৈরি হয় লাইট রিঅ্যাকশনে, কিন্তু সেই প্রসেসটা ফটোফসফোরাইলেশন, মানে ওখানে লাইট এনার্জি দরকার লাগে। কিন্তু রেসপিরেশনে কি হয়? রেসপিরেশনে the energy of oxidation reduction utilize the same process, very important। ফটোসিনথেসিসের সময় এই প্রসেসটা লাইট এনার্জি প্রোভাইড করে, কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ইন দ্য রেসপিরেশনে কি এনার্জি প্রোভাইড করে? অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। তাহলে আমাদের কি দেখলাম, এই প্রসেসে এটিপি তৈরি হলো, কিন্তু কার হেল্প নিয়ে? অক্সিডেশন রিডাকশনের হেল্প নিয়ে। তাই আমরা এই প্রসেসটাকে আমরা বলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ভেরি ইন্টারেস্টিং প্রসেস। এর বাইরে এমসিকিউ হবে না, পরিষ্কার কথা এনইটিতে। ঠিক আমি যেভাবে পড়াচ্ছি তুমি ঠিক এইভাবে শুধু পড়বে, টেকনিকটাই ভেরি ইম্পর্টেন্ট। এই এনসিইআরটি বইয়ে এই ছবিটা দেওয়া আছে, আমি তোমাকে ইজি করে ছবি দিয়েছি, এখানে ছবিটাও ঠিক অনেকটা এইভাবে দেওয়া আছে। দেখো এই যে কমপ্লেক্স 1। স্যার এইখানে স্যার এই ইটিএস এর ফেজ সাইকেল হাইড্রোজেন আয়নটা স্যার আপনার এখানে চলে আসছে, ইন্টার মেমব্রেনে চলে আসছে কোথায়? এই যে H+ হাইড্রোজেন, আয়নগুলো এই যে হ্যাঁ এইখানে দেখো, এইখানে যে পিকচারটা দিয়েছি এইখানে দেখো, এই NADH এইগুলো তো ম্যাট্রিক্স এর মধ্যে তৈরি হচ্ছে, NADH বলো আর FADH বলো, তাই তো? এই দুটো তো এই তো ক্রেবস সাইকেলের থ্রু দিয়ে তৈরি হয়। তাই এবার বুঝে গেছো ব্যাপারটা? তাহলে এই ডাইরেকশনটা কোনো ভুল নেই, এই ডাইরেকশনটাই ঠিক ডাইরেকশন। কারণ এইখানে দেখো তবে ও পার্টিসিপেট করছে, ইলেকট্রন গুলো এইভাবে পাস আউট করছে এইভাবে 1 বাই 1। আর তখন কি হচ্ছে, ও একটা NADH যখন তোমার পার্টিসিপেট করছে, ও 4টে হাইড্রোজেন আয়নসকে ও আলটিমেটলি কি করছে দেখো, 4টে হাইড্রোজেন আয়নসকে ও দুটো মেমব্রেনের মাঝে যে জায়গা অন্তঃস্থান পর্ব বা ইন্টার মেমব্রেন স্পেস বলবো, সেখানে গিয়ে ডিপোজিট করছে। আবার সেটা একটা সময় ম্যাট্রিক্সে ফিরে আসছে, কারণ এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে বজায় রাখবার জন্য।
কিন্তু এই প্রসেসটা ভালো করে একবার সামারাইজ ভিউতে আমি বলছি। দেখো, যেহেতু আমাদের NADH এন্ড FADH এই দুটো তৈরি হচ্ছে ক্রেবস সাইকেলের থ্রু দিয়ে, তাই ম্যাট্রিক্সের মধ্যে তৈরি হচ্ছে, তাই এইটা প্রথম কমপ্লেক্স 1 এর সঙ্গে যখন যুক্ত হচ্ছে তখন হাইড্রোজেন আয়নগুলো ম্যাট্রিক্স থেকে ইনার মেমব্রেন স্পেসের মধ্যে ঢুকছে। দেখো ঢুকছে, এখানে হাইড্রোজেন আয়নগুলো গিয়ে কনসেন্ট্রেট করছে, তারপর এই এটিপি সিনথেসিসের ভায়া হয়ে ও আবার কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে ফিরে চলে আসছে। মানে এইভাবে ইলেকট্রনগুলো স্যার এই জায়গাটা আরেকবার বলবেন, এই H প্লাসের জায়গাটা? হ্যাঁ, এইখান থেকে দেখো আমি বলছি কিভাবে ম্যাট্রিক্স থেকে। এই হাইড্রোজেন আয়ন তো বলো কোশ্চেনটা বলো, আমি বলি আরেকবার তাহলে। হাইড্রোজেন আয়ন তো জলের সাথে যুক্ত, হাইড্রোজেন আয়ন জলের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন আয়ন O2 এর সাথে যুক্ত হয়ে জল তৈরি করতে পারে না? হ্যাঁ, সেটা তো যুক্ত করছে, সেটা তো ম্যাট্রিক্সের মধ্যে হাইড্রোজেন প্রেজেন্ট আছেই। আর দেখো আমি এই প্রসেসটা এইখানটা ইজি করে দিই তোমাকে। এই NADH থেকে যখন ও যুক্ত হচ্ছে কমপ্লেক্স 1 এর সঙ্গে, তখন ও 4টে হাইড্রোজেনকে ম্যাট্রিক্স থেকে ইন্টারমেমব্রেন স্পেসে গিয়ে জমা করছে। এইভাবে যত ইলেকট্রন ট্রান্সপোর্ট হতে থাকছে তখন এই হাইড্রোজেন গুলো ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে গিয়ে জমা হচ্ছে। তারপর দেখো এই যে লাস্টে আমাদের ATP সিনথেস এনজাইম আছে, এই এনজাইমের থ্রু দিয়ে এই হাইড্রোজেন আয়নগুলো আবার ম্যাট্রিক্সের মধ্যে ফিরে আসছে, আবার ম্যাট্রিক্সের মধ্যে ফিরে আসছে, যাতে এই প্রসেসটা বারবার কন্টিনিউ হতে থাকে, যেটা আমি তোমাকে এতক্ষণ বোঝালাম। শুধু হাইড্রোজেনের আয়নটাকে কনফিউজ হবে না, কারণ এটা সাইক্লিক আকারে ঘুরছে। মানে তোমার কি হচ্ছে বলতো, অনেকটা এই দিক দিয়ে ঢুকছে, আবার কি হচ্ছে এই দিক দিয়ে এখানে প্রেজেন্ট থাকছে, আবার এই দিক দিয়ে বেরিয়ে এসে আবার ম্যাট্রিক্সে চলে আসছে। এইভাবেই হচ্ছে তো ঘটনাটা। ক্লিয়ার তো জিনিসটা? বলছি ম্যাট্রিক্স থেকে কেন স্যার ইনার মেমব্রেনে আসছে? হ্যাঁ, ম্যাট্রিক্স থেকে ইনার মেমব্রেনে আসছে তার কারণ এখানে আমাদের এটিপি সিনথেসিসটা তো এখানে প্রেজেন্ট আছে, আর ওর একটা ডাইরেকশনটা হচ্ছে এখান থেকে, ভাবো ইলেকট্রনটাকে নিতে পারে, মানে ও হাইড্রোজেন আয়নগুলোকে এখান দিয়ে ঢোকে আবার এখান দিয়ে বেরিয়ে আসতে পারে, তার মুখটা এই অভিমুখে, এই কারণের জন্য, আর কিছু না। বলো কারণ হাইড্রোজেনের গুরুত্বটা কি? হাইড্রোজেনের গুরুত্ব হচ্ছে, মনে করো তোমার বাড়িতে একটা পাম্প মোটর আছে, সে তোমার বাড়িতে ছাদে জল তুলে দেয়, এবার তার জন্য তোমাকে তো ইলেকট্রিসিটি দিতে হয়, এনার্জি দিতে হয়। এখানে ওই এটিপি সিনথেজ এনজাইমটাকে ঘোরাতে হবে, কাজ করাতে হবে, সেই জন্য সেই এনার্জিটা হাইড্রোজেন এসে প্রোভাইড করে দেয়, তবে এটিপি সিনথেজ এনজাইমটা ঘুরতে পারে, আর কিছু না। বুঝেছো? বুঝেছো বাবা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা কি দেখলাম? আমরা থাকলে এখানে দেখলাম এই যে তোমার, এবার আমি এইখানটার ফাংশনটা বলছি। দেখো এই যে তোমার কমপ্লেক্স 5 মানে আমরা কাকে বলেছি? এটিপি সিনথেস। এটা আমরা যদি স্ট্রাকচারালি দেখি, এর মধ্যে না দুটো পার্ট থাকে। কি দুটো পার্ট? এর মধ্যে 2 মেজর কম্পোনেন্ট থাকে। কি কি সেইগুলো? একটা হচ্ছে F1 আর একটা হচ্ছে F0 বা F0, যেটা এনসিইআরটির বইতে তোমার ছবিও আছে। এই দেখো এই ছবিটার মধ্যে দেখো, এইটাকে আমরা কি বলছি? F0 পার্ট, আর এটাকে বলছি আমরা F1 পার্ট। একটু আগে আমাদের যে বন্ধু কোশ্চেন করলে না, এই হাইড্রোজেন আয়নসটা না এই F0 দিয়েই ঢুকতে পারে আর F1 দিয়ে বেরোতে পারে, বুঝতে পারছো? এই কারণের জন্যই এইভাবে হাইড্রোজেন আয়নের অভিমুখটা এইভাবে হয়। আর আমরা তাহলে কি দেখালাম তোমাকে? এটিপি সিনথেস এনজাইমটার মধ্যে দুটো পার্ট থাকে। এবার the F1 headpiece is the peripheral membrane protein. পেরিফেরাল মেমব্রেন প্রোটিন কাদের বলে? যে সব প্রোটিন গুলো মেমব্রেনের সঙ্গে লুজলি অ্যাটাচ করে থাকে। আর এই F1 প্রোটিনটাই হচ্ছে মেইন সাইট অফ দ্য এটিপি প্রোডাকশনের জন্য। দেখো আমরা এখানটা দেখো ছবিটা কি দেখেছি, এই F1 এর সঙ্গেই তো অ্যাসোসিয়েটেড হয়ে আছে, এখানেই এটিপি আর ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে। তাহলে কোন পার্টটা হেল্প করছে এটিপি সিনথেসে? F1 না F1? F1। এইটা মেডিকেলের কোশ্চেন। ক্লিয়ার? এবার চলে আসো আমরা একটা রেসপিরেটরি ব্যালেন্স শীটের কথা। এটা আমি তোমাকে নতুন আর একটা লিংক পাঠাচ্ছি, তোমরা সেখানে জয়েন করো, সেখানে আমি তোমাদের বোঝাচ্ছি এই পার্টটা।